নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ঝমঝমাঝম বৃষ্টি, আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গের 8 জেলা কাঁপবে ভারী বৃষ্টি। সোম থেকে বৃহস্পতি কী পূর্বাভাস, উত্তরে কী হবে কলকাতায় জানিয়ে দিল IMD। তাহলে 21শে জুলাইতেই তৃণমূলে মঞ্চ বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ নিজেই। ছোট্ট জবাবেই লুকিয়ে অনেক উত্তর, বড় চমক অপেক্ষায়। কুকীর্তির পর গার্ডরুমেই মদ্যপান, ধাবায় খাওয়া দাওয়া, দেশপ্রিয় পার্কে কাকে ফোন করেছিল মনোজিৎ। 12,000 কিমি রেঞ্জ, রাফাল F-35-এর কাছে নসি। ভারত আনছে নতুন জেট, দাম জানলে মাথা ঘুরবে। 1-2 নয়, 34 জন বিরোধী যোগ দিলেন তৃণমূলে। শহীদ দিবসের আগেই বিরাট হইচই, কোথায় হলো যোগদান। বন্ধু হয়ে গেল শত্রু, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক শেষ করে নতুন দল মাস্কের। আমেরিকায় দিলেন স্বাধীনতার ডাক। নগ্ন স্কুলছাত্রীদের দেহ এনে বলতো 16 বছর ধরে শয়ে শয়ে ধর্ষণ, হত্যা। সাফাইকর্মীর হাড়িম দাবি শুনে শিউরে উঠছে পুলিশ, প্রশাসন, আমজনতাও। দিলীপ ঘোষ রাজনীতি আর অপেক্ষা নয়, দলের মুখের উপরই বড় কথা বলে দিলেন দিলীপ ঘোষ। তীব্র হলো জল্পনা, তবে কি? নির্বাচন কমিশনের নির্দেশে বিহারে বাদ যেতে পারে 3 কোটি ভোটার। আর পশ্চিমবঙ্গে বিরাট পদক্ষেপ মহুয়া মৈত্রর। বাংলার জন্য আবেদনে কী করবে সুপ্রিম কোর্ট। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড। ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আবহাওয়ার আপডেট কী রয়েছে। ঝমঝম বৃষ্টি, আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গের 8 জেলা কাঁপাবে ভারী বৃষ্টি। সোম থেকে বৃহস্পতি কী পূর্বাভাস, উত্তরে কী হবে কলকাতায় জানিয়ে দিল IMD। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ফের আবহাওয়ার অশনি সংকেত। উত্তরবঙ্গে ও পশ্চিমবঙ্গ এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা ও হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। বুধ ও বৃহস্পতি বৃষ্টির পরিমাণ আরও কমবে। উত্তরবঙ্গের আবহাওয়া, উত্তরে রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকে 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ সোমবার মালদহ সহ নিচের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গেও। আজকের এখনকার আবহাওয়ার আপডেটটি এই পর্যন্তই। পরবর্তী আপডেটটির জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। পরবর্তী খবরে আসবো। তাহলে শেষ পর্যন্ত 21শে জুলাইতেই তৃণমূলে মঞ্চে বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ নিজেই। ছোট্ট জবাবেই লুকিয়ে অনেক উত্তর, বড় চমক অপেক্ষায়। শঙ্কর রায়, খড়গপুর। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে নিজের এলাকায় এবার তৃণমূলে যাওয়া নিয়ে স্পষ্টতায় মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত বৃহস্পতিবার সায়েন্স সিটিতে শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান হয়। সেখানে দলের বড় মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও ছিলেন না দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলা বাহুল্য, দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি সেই অনুষ্ঠানে। এই পরিস্থিতিতে রবিবার ফের মুখ খুললেন স্বয়ং দিলীপ ঘোষ। তাহলে কি আপনাকে তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে? জবাবে দিলীপ ঘোষ বলেন, নিশ্চয়ই, একটা মঞ্চ নাকি অনেক মঞ্চই হবে, বিজেপিরও মঞ্চে থাকবে। তাহলে কি বিজেপির মঞ্চে আপনাকে দেখা যাবে? কৌশলী দিলীপ ঘোষের ছোট্ট জবাব। দেখা যাক, অপেক্ষা করুন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির উন্মোচনের পর 21শে জুলাই তৃণমূলের সভামঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে কিনা, সেই প্রশ্নের উত্তরে এমনই জবাব দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন সকালে সাফ বলেন, পার্টি কেন কোনো অনুষ্ঠানে রাখেনি আমাকে, সেটা পার্টি জানে। আমি প্রতিদিন মন্দিরে যাই, কালকেও রথ টেনে এসেছি। মন্দির নিয়ে দিলীপ ঘোষ রাজনীতি করে না। প্রসঙ্গত, দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে আপাতত দূরেই আছেন দিলীপ ঘোষ। বিয়ের পরপর সস্ত্রীক দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি। এতে বিজেপির অভ্যন্তরে প্রবল ক্ষোভ ছড়ায়। দিলীপ ঘোষও ক্ষোভের প্রত্যুত্তর দেন। তারপর থেকে ক্রমে সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে আছেন তিনি। বাদ রইলেন নতুন রাজ্য সভাপতির স্বাগত অনুষ্ঠানেও। ফলে জল্পনা আরও তীব্রতা হয়েছে। যদিও তিনি তৃণমূলে যাবেন কিনা সেই প্রশ্নের উত্তরে আগেই তিনি বলেছিলেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে, আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যায় না। কুকীর্তির পর গার্ডরুমেই মদ্যপান, ধাবায় খাওয়া দাওয়া, দেশপ্রিয় পার্কে কাকে ফোন করেছিল মনোজিৎ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে।
কসবার আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রে খবর, গত 25শে জুন ছাত্রীকে গণধর্ষণের পর কলেজের নিরাপত্তারক্ষীদের ঘরে বসেই মদ্যপান করে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার দুই সঙ্গী জয়ীব আহমেদ ও পমিত মুখোপাধ্যায়। শুধু তাই নয়, মদ্যপানের পর বাইপাসের একটি ধাবায় গিয়ে খাওয়া দাওয়াও সারে ওই তিনজন। এরপর যে যার বাড়িতে চলে যায় তিন অভিযুক্ত। এক পুলিশ অফিসারের কথায়, ঘটনার পর গার্ডরুমে বসেই মদ্যপান করে তিনজন। এরপর নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে কাউকে কিছু না বলার জন্য শাসিয়ে কলেজ থেকে বেরিয়ে যায় তারা। সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী, তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুলিশের হাত থেকে বাঁচতে ঘটনার পরের দিন 26শে জুন দক্ষিণ কলকাতায় এক প্রভাবশালী ব্যক্তিকে ফোনে যোগাযোগ করে মনোজিৎ। যদি পরিস্থিতি আঁচ করে সেই প্রভাবশালী মনোজিৎকে সাহায্য করতে রাজি হননি। এরপর নিজের আরও কয়েকজন পরিচিত প্রভাবশালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালায় মনোজিৎ। ঘটনার পরের দিন রাসবিহারী, গড়িয়াহাট, ফান রোড, বালিগঞ্জ স্টেশন রোড চত্বরেও প্রায় সারাদিন ঘোরাঘুরি করে মনোজিৎ। একবার সে কোড়িয়া থানার কাছেও যায়। মনোজিতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন থেকেই এই তথ্য পেয়েছে পুলিশ। পুলিশের আরও দাবি, ঘটনার কয়েকদিন আগে থেকে মনোজিৎ, জাইব এবং পমিতের মধ্যে ফোনে ঘন ঘন কথা হয়েছে, যা থেকে তদন্তকারীরা একরকম নিশ্চিত ছাত্রীর গণধর্ষণের ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। 12,000 কিমি রেঞ্জ রাফাল F-35-এর কাছে নসি, ভারত আনছে নতুন জেট। দাম জানলে মাথা ঘুরবে। রাশিয়া, আমেরিকা ও চীনের মতো শক্তিধর দেশের কাছে যখন কৌশলগত বোমারু বিমান রয়েছে, তখন ভারতের জন্যও এমন এক বিধ্বংসী জেট সংগ্রহ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে ইসরায়েল হামাস, ইসরায়েলে ইরান ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বদলে গেছে গোটা বিশ্বের প্রতিরক্ষা মানচিত্র। বিশ্ব এখন দুটি ভাগে বিভক্ত। এই পরিস্থিতিতে ভারতের মতো উদীয়মান রাষ্ট্রের জন্য আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। সম্প্রতি সেনাবাহিনী ডেপুটি চিফ অপারেশন সিন্দুর প্রসঙ্গে বলেন, ভারতীয় বায়ুসেনা এখনও জেটের অভাবে ভুগছে। একদিকে যেমন দেশীয় প্রযুক্তিতে 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্য AMCA প্রকল্প শুরু হয়েছে, তেমনই বিদেশি অংশীদারদের কাছ থেকে উন্নত জেট সংগ্রহের চেষ্টাও চলছে। এই প্রেক্ষিতেই উঠে এসেছে রাশিয়ার তৈরি বোমারু বিমানের নাম। হোয়াইট সোয়ান নামের এই সুপারসনিক জেটকে নাটো ডাকে ব্ল্যাকজ্যাক নামে। এটি একটি কৌশলগত বোমারু বিমান যা পারমাণবিক ও প্রচলিত বিস্ফোরক বহনে সক্ষম। রাশিয়ার কাজানে এই জেট তৈরি হয়, যদিও ইউক্রেন যুদ্ধের কারণে এর উৎপাদনে কিছুটা বিলম্ব হচ্ছে। ভারত রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে এই বোমারু জেট সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভারত এই বিমান পেলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে কৌশলগত ভারসাম্য ভারতের পক্ষে চলে আসবে। ভারত বর্তমানে রাফাল ও সু-30 MKI এর মতো মাল্টিরোল ফাইটার জেটের উপর নির্ভরশীল। তবে আধুনিক কৌশলগত অভিযানে, যেমন কোনো বাংকার বা শত্রুর মূল ঘাঁটি ধ্বংসের জন্য বোমারু জেট অপরিহার্য। যেভাবে আমেরিকা B-2 স্পিরিট বোমারু জেট ব্যবহার করে ইরানের পারমাণবিক ঘাঁটি ধ্বংস করেছে, তা থেকে শিক্ষা নিয়ে ভারতও এগোচ্ছে। বর্তমানে ভারত অগ্নি-5 ইন্টারকন্টিনেন্টাল মিসাইলকে বাংকার বাস্টার হিসেবে উন্নত করার কাজ করছে। পাশাপাশি Tu-160M বোমারু জেট আনার পরিকল্পনাও জোরদার হয়েছে। এক নজরে Tu-160M বোমারু জেটের ক্ষমতা রেঞ্জ 12,000 কিমি, গতি 1200 কিমি ঘন্টা, বেশি সুপারসনিক পেলোড 40 টন, 40,000 কেজি বিস্ফোরক বহন সক্ষম। মারাত্মকতা পারমাণবিক ও প্রচলিত দুই ধরনের অস্ত্র বহনে সক্ষম। দাম, একটির মূল্য প্রায় $500 মিলিয়ন বা 4,275 কোটি টাকা। সংশ্লিষ্ট অস্ত্র ব্রাহ্মস মিসাইল সংযুক্তির পরিকল্পনা রয়েছে। রাফাল ও F-35-এর মধ্যে কতটা শক্তিশালী তুলনা করলে দেখা যায়, একটি রাফালের ওজন যেখানে 10 টন, 10,000 কেজি, F-35-এর ওজন প্রায় 1,300 কেজি, সেখানে Tu-160M একাই 4 গুণ বেশি পেলোড বহনে সক্ষম। চীন ইতিমধ্যেই তার নিজস্ব H-6 বোমারু বিমান তৈরি করেছে, তবে প্রযুক্তি ও পাল্লায় Tu-160M তার থেকে অনেক এগিয়ে। ফলে ভারত যদি এই রাশিয়ান বোমারু জেট হাতে পায়, তাহলে চীনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এক বড় কৌশলগত অস্ত্র হাতে আসবে। 4,275 কোটির এই সুপার বোমারু জেট শুধু যুদ্ধজয়ের হাতিয়ার নয়, বরং তা ভারতের প্রতিরক্ষার ছকটাই বদলে দিতে পারে। একে শুধু জেট বললে ছোট করা হবে, এ যেন আকাশে ওড়ে চলা এক বিধ্বংসী যুদ্ধঘণ্টা। নির্বাচন কমিশনের নির্দেশে বিহারে বাদ যেতে পারে 3 কোটি ভোটার, আর পশ্চিমবঙ্গে বিরাট পদক্ষেপ মহুয়া মৈত্রর। বাংলার জন্য আবেদন কী করবে সুপ্রিম কোর্ট? এবার বিহার বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া। সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেই এবার সুপ্রিম কোর্টে আবেদন মহুয়ার। সেই আবেদনে রয়েছে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও। শনিবার একটি বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা ADR কমিশনের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে। ADR এর দাবি, এই বিশেষ সংশোধন প্রক্রিয়া সংবিধানের 14, 19, 21, 325 ও 326 অনুচ্ছেদ এবং 1990 সালের প্রতিনিধিত্ব আইন ও 1960 সালের ভোটার নথিভুক্তকরণ নিয়মের পরিপন্থী। জন্মের শংসাপত্রে জমা দেওয়ার মাধ্যমে ভোটারদের নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা সাধারণ ও প্রান্তিক জনগণের অধিকারে হস্তক্ষেপ।
2003 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদেরকে আলাদাভাবে প্রমাণপত্র দিতে হবে। 2004 সালের পরে জন্ম নেওয়া নাগরিকদের ক্ষেত্রে শুধু নিজের নয়, পিতামাতার নথিও জমা দিতে বলা হয়েছে। অভিভাবকের কেউ যদি বিদেশি হন তাহলে পাসপোর্ট ও ভিসার কপি চাওয়া হচ্ছে। এডিআর-এর আশঙ্কা, এই নিয়মগুলো বাস্তবসম্মত নয়, বিশেষ করে বিহারের মতো রাজ্যে যেখানে বহু মানুষের কাছে জন্মের শংসাপত্র বা প্রয়োজনীয় নথি নেই। এতে প্রায় 3 কোটিরও বেশি প্রকৃত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। মামলাটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। এবার সেই মামলাকারীর তালিকায় মহুয়া মৈত্র। মহুয়া তার আবেদনে লিখেছেন, নির্বাচন কমিশনের এই নির্দেশ ভারতীয় সংবিধানের 14 ও 19, 1 নম্বর, 21 ও 325, 326 দ্বারা জনপ্রতিনিধি আইন এবং ভোটার নিবন্ধনের নিয়ম লঙ্ঘন করেছে। এই নির্দেশ যদি বাতিল না করা হয়, এর ফলে বহু মানুষ ভোটাধিকার হারাবেন। এটা গণতন্ত্রের অসম্মান এবং দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কাঁটা। মহুয়া তার আবেদনে লিখেছেন, নির্বাচন কমিশনের এই নির্দেশ ভারতীয় সংবিধানের 14, 19, 1 নম্বর, 21, 325, 326 দ্বারা জনপ্রতিনিধি আইন এবং ভোটার নিবন্ধনের নিয়ম লঙ্ঘন করেছে। এই নির্দেশ যদি বাতিল না করা হয়। এখানেই থেমে থাকেনি মহুয়া। তার আবেদন, অন্য কোনো রাজ্যে যাতে অনুরূপ নির্দেশ না দেওয়া হয় সেই ব্যবস্থা করুক সুপ্রিম কোর্ট। মহুয়া আদালতে মামলার এই নথি সমাজ মাধ্যম পোস্ট করে লিখেছেন, নির্বাচন কমিশনের এসআইআর এর নির্দেশ চ্যালেঞ্জ করে এইমাত্র সুপ্রিম কোর্টে একটা মামলা করলাম। বাংলা সহ অন্যান্য রাজ্যে যাতে এই পদক্ষেপ না করা হয় তার জন্য স্থগিতাদেশও চেয়েছি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরে। ধন্যবাদ।